আসসালামু আলাইকুম। দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের একটি এপিসোড। আর আজকের অনুষ্ঠানটি শুরু করার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি। প্রথমেই আমাদের সাথে আজকে যুক্ত আছেন আমাদের সকলের পরিচিত এবং সকলের কাছে গ্রহণযোগ্য একজন মানুষ, মারিয়াম মুকাদ্দাস মিষ্টি, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি আল মুকাদ্দাস ফাউন্ডেশন ও ছাত্র প্রতিনিধি টাঙ্গাইল জেলা। এবং আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন কামরুন নাহার মুন্নি, শিক্ষক, ক্রিয়া সংগঠক ও নারী উদ্যোক্তা। সম্মানিত দুইজন অতিথিকে দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানটি যারা দেখবেন তারা অবশ্যই দৈনিক সকালের বার্তা 24.com ফেসবুকে গিয়ে লিখবেন, ইউটিউব চ্যানেলে সকালের বার্তা গিয়ে লিখবেন, আমাদের পেয়ে যাবেন। আর অনুষ্ঠান চলাকালীন সময় আপনি প্রশ্ন করতে পারেন কমেন্ট করে, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অবশ্যই একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, যে শিরোনামটা হলো আজকে ওড়না নিয়ে ওড়না কাণ্ড। আমরা ওড়না নিয়ে ওড়না কাণ্ড যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি, যে আলোচনাটা ইতিমধ্যেই সারা বাংলাদেশে একটি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে, সেই প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকের এই প্রসঙ্গটা যে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেই আলোচনাটা হলো, আপনারা ইতিমধ্যেই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী, যার নাম হলো আপনার আমাদের মোস্তফা, যার নাম হলো মোস্তফা। আর যে মোস্তফা একজন নারীকে তিনি বলছিলেন, আফা একটু শালীনতার সাথে আপনি চলুন, আপনি একটু রমজান মাস, একটু শালীনতার সাথে চলুন। এই কথা বলার পরে সেই নারী কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে একটু হেনস্থার অভিযোগ আনছে এবং শাহবাগ থানায় মামলা করেছে। পরবর্তীতে দেখলাম তৌহিদি জনতা সেই থানায় গিয়ে তারা উপস্থিত হয়েছে এবং তারা পরবর্তীতে সেই জিনিসটা আজকে আবার তাৎক্ষণিক 24 ঘন্টার মাথায় জামিন হয়েছে। আমি এই বিষয়টা ব্যাখ্যায় যাচ্ছি। আমি প্রথমে যাচ্ছি মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। মারিয়াম মুকাদ্দাস মিষ্টি, নিশ্চয় আপনি আমাকে শুনছেন, আপনি ঘটনাটা সম্পূর্ণ অবগত আছেন, কারণ আপনি ফেসবুকে অসংখ্য পোস্ট আপনি দিচ্ছেন এবং অনেক আলোচনা আপনি করছেন। আপনার কাছে শুরু করতে চাচ্ছি যে এই যে মোস্তফা একজন কর্মচারী, তিনি একজন নারীকে হেনস্থার অভিযোগ আনছে, সেই নারীটা হেনস্থার অভিযোগ আনছে এবং ইফটিজিং এর অভিযোগ আনছে। আসলে সেই ছেলেটার যতটুকু তথ্য আপনি পেয়েছেন, আমরা পেয়েছি, আপনার মধ্যে কি মনে হয়েছে কিনা যেটা হেনস্থার শিকার এবং কি বলে ইফটিজিং এর শিকার, এরকম কোনো কিছু আপনার কাছে মনে হয়েছে কিনা? মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। প্রথম কথা হচ্ছে, এক মুখের কথা অনেক কিছুই শোনা যায়, যে আমরা যখন এক পক্ষের কাছ থেকে কিছু শুনি তখন আমাদের মনে হয় ঘটনাটা হয়তো এইভাবে, যখন দুপক্ষ একত্র হয় বা আরেক পক্ষের কাছ থেকে শুনি তখন মনে হয় যে ঘটনা হয়তো বা ওই দিকে। তো যে মেয়েটা হেনস্থার শিকার হয়েছে বলছে এবং যে ছেলেটা হেনস্থা করছে বলছে, সেটা একটা মেয়েকে রাস্তাঘাটে হেনস্থা করবে বা ইফটিজিং করবে এটার পক্ষে আমি নই, কারণ আমি একজন নারী। কিন্তু দেখা গেছে যে এখানে যে বিষয়টা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এই এই যে নারীটা, তার নাকি ওড়না পরা নিয়ে আর কি কথাটা উঠেছে, যে ওড়না পড়তে বলছে। মেয়েটাও বলছে যে তাকে ওড়না পড়তে, মেয়েটা যে থানায় ডায়েরি করছে সেটাতে উল্লেখ আসছে যারা থানা থেকে ওই ছেলেটাকে ছাড়াতে গেছিল, সেই ডায়েরিতে নাকি লেখা আছে। আমি তো আর চাক্ষুষ যে দেখিনি, আমরা যতটুকু শুনেছি, আমরা শোনা কথা, আমরা শুনছি, ওই শোনা কথার ভিত্তিতে যদি বলি, যে শোনা কথার ভিত্তিতে যতটুকু বলতেছি, যে যেহেতু ওই থানার ডায়েরিতে ছিল যে ওড়না পরার কথা বলে যৌন হয়রানি করা হয়েছে, মানে ওড়না পড়তে বলছে, মানে তাছাড়া বাজে কোনো কথা বলা বা তাকে টাচ করা বা এ ধরনের কোনো কিছু হয়রানি হয় নাই। এখন কাউকে ওড়না পড়তে বলাটাই কি যৌন হয়রানি হয়ে যায় কিনা সেটা আমাদেরকে জানতে হবে। তো তাহলে যদি হয়, তাহলে প্রতিটা ঘরে তার বাবার কাছে তার মেয়ে এবং কি তার বোনের কাছে, ভাইয়ের কাছে তার বোনেরাও যৌন হয়রানির শিকার। কারণ অবশ্যই আমার একটা ভদ্র ফ্যামিলির বাবা মা বা আমার ভদ্র ফ্যামিলির ভাই বোনেরা, তারা অবশ্যই চাইবে যে তার যে বোন বা মেয়ে সে একটু ওড়না টোড়না পরে থাকুক বা একটু মাথায় ঘুমটা দিয়ে থাকুক, বা অশ্লীলতা যে এই ওইটা না করুক। সবাই সমাজে, ভদ্র সমাজে সবাই চায় যে মেয়েরা ওড়না নিয়েই বাহিরে বেরোক। তো সেখানে যদি ওড়না পরাটা যদি যৌন হয়রানি হয়, তাহলে তো বাংলাদেশের কোনো নারীই নাই যে যৌন হয়রানির শিকার হয়েছে। আর
যেহেতু এই এই জিনিসটা বাংলাদেশে তো আজকে প্রথম না, আমরা তো দেখে আসছি বিগত 17 বছর যাবত যে হ্যাঁ, কেউ উন্না পড়েনি তাকে উন্না পড়তে বলা হয়েছে বলে যৌন হয়রানির শিকার, অথচ যারা জি একটু নিশ্চয়ই আপা, ইসলামের বলেন। ইসলামের আইন ফলো করতে চায়, একটু বোরকা পরে বা হিজাব পরে, এই হিজাবের কারণে চাকরি যাচ্ছে, হিজাবের কারণে পরীক্ষা দিতে পারতেছে না, হিজাব টেনে খোলা হচ্ছে, হ্যাঁ মিষ্টি তারপর আপা শুনছেন? এই 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 যে এই ধরনের ঘটনাগুলি, তখন কিন্তু দেখছি যে একটা মহল, তারা কিন্তু যারা যে বলে যে আমরা নারীদের উন্নয়ন চাই, নারীবাদী বা যারা বলে যে নারীর অধিকার চাই, হুম তারা কিন্তু তখন একদম চুপ। কেন? তখন কি ওইটা হুম নারী না? ওই যে হিজাব পরিতা যে সমাজের মানে সুশীল সুন্দর ভাবে যারা বসবাস করে, যারা হিজাব পরে, তারা কি নারী না? তাদের অধিকার আদায়ে তখন কোনো নারীবাদী আসে না? তখন তাদের পক্ষে কথা বলে না যে কেন? তার যদি পোশাকের স্বাধীনতা, যদি তাদের কথাই মেনে নেই যে পোশাকের স্বাধীনতা, তাহলে তো যে হিজাব পরছে সেটা তো তার স্বাধীনতা। সেই হিজাব পরা হুম নিয়ে যদি এত সমস্যা হয় তখন কথা বলে না, তখন যৌন হয়রানি হয় না। আর যে কাপড় পরতে কি বলবো যে কাপড় পরতে বললে তাকে যৌন হয়রানি করা হয়। আর যারা কাপড়কে না পরে কাপড়কে খোলার জন্য কথা বলে, সেটা যৌন হয়রানি হয় না। মানে আমরা দেখতাম কি ছোটবেলায় যখন আমরা পড়ছি যে আগের দিনের মানুষ গুহায় বসবাস করত, তাদেরকে তাদের কাপড় ছিল না, কি চামড়া পরে হুম থাকতো, হুম গাছের বাকল দিয়ে তাদের হুম লজ্জাস্থান রাখতো। এখন আমরা আধুনিক সমাজ, সভ্য সমাজ, তাহলে যেহেতু আমরা জানি যে আগের সমাজ ছিল অসভ্য সমাজ, তাদের কাছে ছিল না কাপড়, তারা কাপড় পরতে পারে নাই, এটা যেহেতু আধুনিক সমাজের একটা লেখা। কিন্তু এখন যেহেতু আমরা সভ্য সমাজ, তার মানে কি আমরা অবশ্যই কাপড় পরিধান করব এবং সুন্দরভাবে থাকবো। যেহেতু আমি মুসলিম হিসেবে আমি মানি না যে আগের দিনের মানুষ সবাই গুহায় বাস করতো, তা না। কারণ আগের দিনেও নবী ছিল, আমরা জানি যে আমাদের নবী আদম আলাইহিস সালাম, তারা জান্নাত থেকে আসছে, তারা অবশ্য উলঙ্গ থাকবে না, মিষ্টি আপা, তারা মিষ্টি কাপড় আপা, চোপড় আমি আপনার পরেই সাথে থাকবে। একটু আমি আপনার সাথে একটু যোগ কিন- করি। আমি কিন্তু আপনার আমি আপনার সাথে একটু যোগ করি। আমি হ্যাঁ, আপনার সাথে একটু যোগ করি। কিন্তু বর্তমান নারীবাদীরা একটি কথা কিন্তু সবসময় বলে যাচ্ছে যে আমার পোশাক আমি পরবো, আমি যেমন ইচ্ছা তেমন পরবো, এটি রাষ্ট্রের বলার কথা, কিন্তু কোনো ব্যক্তি বলার কে, মানে আমি বলার কে? আমি যেন বলতে না পারি, আমি আমার চোখকে আমি সংযত করব, কিন্তু আমি বলতে পারবো না, এটা বললে রাষ্ট্র বলবে। এই যে কথাগুলো তারা বলে যাচ্ছে, এটা কি আসলে কোনো যুক্তিসঙ্গত কিনা? আপনার আসলে আগে আমাদের জানতে হবে রাষ্ট্রটা আসলে কি। রাষ্ট্র আমি, রাষ্ট্র আপনি, আপনার আমার জনতার যে প্রয়োজনীয়তা, সেটাকে বহন করে কে? রাষ্ট্র। আমাদের মৌলিক চাহিদা থেকে শুরু করে আমাদের ধর্মীয় বিষয়গুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? রাষ্ট্রের। এখন আমার যেটা দরকার সেটা আমি কার কাছে যাব? রাষ্ট্রের কাছে। অতএব আমার জন্য আমাকেই কাঁদতে হবে, রাষ্ট্রের কাছে বলতে হবে যে হ্যাঁ এটা সঠিক বা এটা ব্যাঠিক, এটা আমাদেরকে সঠিকভাবে আমাদের কাছে এনে দিন, বা এটা ব্যাঠিক, এটাকে বন্ধ করেন। এখন দেখেন, যদি বলি যে এই স্বাধীনতার মিষ্টি কথাই আপা, যদি বলি, আমি শোনেন আপনার শোনেন, এখান থেকেই আসবো। মিষ্টি আপা, আমি আপনার কাছে এখান থেকে আমি আচ্ছা, আসবো। না মনি, আমি আমি আহ, ছোট্ট ছোট্ট একটু 1 মিনিটের একটা কথা বলে দিই। জি যে স্বাধীনতার কথাই যদি আমরা বলি, তাহলে দেখেন, যারা এই যে মানে পোশাকের স্বাধীনতা যারা চায়, তাহলে দেখেন এখন যদি কেউ চায় যে আপনাকে ছুরি দিয়ে আঘাত করবে, মানে ছেলে মানুষ যদি কাউকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে, সেটা কিন্তু অপরাধ, অপরাধ না? যে কেউ কাউকে ছুরি দিয়ে হত্যা করলো সেটা অপরাধ। তাহলে নারীদের অস্ত্র কিন্তু তাদের সৌন্দর্য। একটা নারী তার সৌন্দর্য দিয়ে এমন কিছু নাই যে করতে পারে না। যেমন আমরা আগেকার দিনে ছোট ছোট প্রবাদে জানতাম যে এক নারীর সৌন্দর্য 7 রাজার ধনের থেকেও হচ্ছে মানে কি, মানে একটা নারীর সৌন্দর্য দিয়ে 7টা রাজার ধনকেও সে নিঃশেষ করে দিতে পারে। তো নারীর সৌন্দর্য কিন্তু একটা হাতিয়ার। এখন আপনার হাতে যদি একটা ছুরি থাকে বা একটা পিস্তল থাকে, ওই হাতিয়ার দিয়ে যেভাবে একটা মানুষকে মারতে পারেন, এটা আপনার স্বাধীনতা না। আপনি মানুষকে মারলেন, ক্ষতি করলেন, এটা অন্যায় করলেন। ঠিক তেমনি সৌন্দর্য হচ্ছে নারীদের হাতিয়ার। সেই নারীরা যদি নিজের সৌন্দর্যকে হাতিয়ার হিসেবে রাস্তাঘাটে খোলেআম ব্যবহার করে, সেটা কিন্তু একটা অপরাধ। আপনি জি, পাপ আমি করবেন আপনার কাছে আপনার এখান ঘরের থেকেই আসবো। ভিতরে করেন, কিন্তু জি, আমি সেটাকে আপনার আপনি কাছে, খোলেআম মিষ্টি প্রকাশ্যে আপা, পাপ করে বেড়াতে পারেন না। সেটা পাপ কাজ যখন সমাজে উন্মুক্ত ওপেনে হয়ে যায়, তখন সেটা সমাজ ধ্বংসের সবচেয়ে বড় কারণ। জি জি বুঝতে মিষ্টি আপা, পারছেন? আমি আপনার এখান থেকে, জি আমি আপনার এখান থেকেই আসবো। আমি চলে যাচ্ছি কামরুন আর মুন্নি।
জনাব কামরুন রহমান মুন্নি, নিশ্চয় আপনি আমাকে শুনছেন এবং আমাদের মিষ্টি আপুর কথাগুলো আপনি শুনলেন। আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হলো আপনি একটা ক্রিয়া সংগঠক, যেখানে নারীদেরকে নিয়ে আপনি কাজ করেন, নারী সংগঠক এবং নারী ক্রিয়াবিদদের নিয়ে আপনি কাজ করেন, একজন উদ্যোক্তা এবং শিক্ষক। নারীদেরকে নিয়ে বর্তমান হেনস্থার অসংখ্য অভিযোগ আসে। ছোট্ট ছোট্ট কথা বললেই, শাসনের কথা বললেই অনেক সময় হেনস্থার কথা আসে। অনেক সময় মেয়েরা বলে যে বাবাকে দ্বারা নির্যাতিত হচ্ছে, ভাইকে দ্বারা নির্যাতিত হচ্ছে, এবং অনেককে পর্দার কথা বললেও সেটাকে সে ভায়োলেট করে নিজেকে নিজের মতো করে তিনি সাজিয়ে একটু অভিযোগ নিয়ে আসছে। সম্প্রতি যে ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, একজন কর্মচারী, একজন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থীকে বলছে, আপু আপনি ওন্নাটা পড়লে ভালো হতো এবং আপনি একটু শালীনতার মধ্যে আসেন। এই যে বলার পরে তার বিরুদ্ধে মামলা, পরবর্তীতে আজকে যদিও জামিন হয়ে গেছে। এই যে ঘটনাটা ঘটছে, এটা আপনি একজন নারী সংগঠক হিসাবে কিভাবে দেখছেন, এবং মেয়েদের শালীনতা কতটুকু থাকা প্রয়োজন আপনি কি মনে করেন? কামরুন রহমান মুন্নি। ধন্যবাদ। প্রথমত বলি, শুধু মেয়ে না, শালীনতা সব মানুষেরই থাকা দরকার। মেয়ে মানুষের থাকা দরকার, পুরুষ মানুষের থাকা দরকার, উভয়েরই শালীনতা থাকা দরকার। সমাজে শালীনতা শুধু মেয়েদের থাকতে হবে এটা কি কোথাও প্রতিষ্ঠিত? তা কিন্তু না। তো শালীনতা একটা মেয়েরও থাকতে হবে, একটা পুরুষ মানুষেরও থাকতে হবে, উভয়েরই শালীনতা থাকতে হবে। আর শালীনতা জিনিসটা হচ্ছে একটা পারিবারিক শিক্ষা, এবং এই পারিবারিক শিক্ষাটা একসময় সামাজিক কালচারে পরিণত হয়। আমাদের বাংলাদেশটা হচ্ছে মাল্টি কালচারের একটা দেশ। আমরা বাংলাদেশের মানুষগুলা সংকর জাতি। আমাদের বাঙালি জাতির ইতিহাস ঘাটলে দেখা যায়। তো প্রোটোকল অনুযায়ী আমি যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কর্মচারী কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রীকে, আমরা তো মূল মুখ্য ঘটনা জানি না, দুই মুখের কথা শুনি নাই, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। এখন মিডিয়া এক এক ভাবে উপস্থাপন করে। আপনিও মিডিয়ার লোক, আরো বিভিন্ন মিডিয়া, এক একজনের কাছে এক এক রকম তথ্য আমরা উপস্থাপন করি। প্রোটোকল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কর্মচারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে বলতে পারে না। তার বলার ভঙ্গিটা নিশ্চয়ই এরকম ছিল যে মেয়েটার লাগছে, বা তার, যেমন আমি বলি, গত 2 দিন আমি চলাফেরা করার সময়, মানে আমি তো সাধারণত স্কুটি চালাই, আপনি দেখছেন আলমগীর ভাই, আপনি আমাকে যতটুকু দেখছেন, আমি খেলাধুলা নিয়ে থাকি, আমি মাঠে দৌড়াই। আমাকে মনে হয় কখনো আমার পোশাক আশাকের কোনো বিচ্যুতি দেখেননি, দেখছেন কি? না 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 না, আমাকে কিন্তু কেউ দেখে নাই। কিন্তু তারপরেও আমি কিন্তু বুঝি যে আমাকে সাইড দিয়ে চলে যাওয়ার সময় সামথিং একটু ছোট্ট করে একটু ইপটিজিং করে গেল। হ্যাঁ, তো সময় সময় দেখা গেল আমি নিয়ন্ত্রণ করে ফেলি। এটা হয়তো আমি বলে দেই, দাদা ভাই কিছু বললেন, আমাকে কিছু বললেন, আপনার সহযোগিতা লাগবে কোনো, তখন সে হতভম্ব হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের বাচ্চারা, আমাদের মেয়েরা বয়স, অভিজ্ঞতা, তাদের মেধা, তাদের ম্যাচুরিটির কারণে ওই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারে না। তবে হ্যাঁ, নারীর, আমরা সভ্য হচ্ছি, আমরা টেকনোলজিক্যালি ডেভেলপ হচ্ছি, আমরা টাইলস করা ঘর বাড়িতে উঠছি, দামি প্রাইভেট কারে চলছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ভিতর থেকে আমাদের সভ্যতা বোধটা দিন দিন হ্রাস হচ্ছে। নারী রাস্তাঘাটে, পাবলিক পরিবহনে, শিক্ষা প্রতিষ্ঠানে টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি যৌন হয়রানির শিকার হয় এবং হেনস্থা হয়। এটা খুবই সত্য। আমার মেয়েদেরকে যোগ করি আমি, বুনিয়াবার সাথে আমি একটু যোগ করি, সেটি হলো যে আপনি শুরুতে বলছিলেন যে শালীনতা দুজনেরই থাকতে হবে, পুরুষেরও থাকতে হবে, নারীরও থাকতে হবে। কিন্তু একটু একটু হলে যদি আমরা একটু ব্যতিক্রম ভাবে একটু তাকাই, যে পুরুষের শালীনতাটা খুব একটি প্রকাশ না পেলেও একজন নারীর শালীনতাটা কিন্তু খুব দ্রুত প্রকাশ পায়। হ্যাঁ বলতেছি, আমি শেষ করি। আপনার পুরুষের শালীনতাটা বলতে কি, ধরেন আমার একটা খেলোয়াড় মেয়ে, তার কস্টিউম হচ্ছে কি, ফুটবলারের কস্টিউম হচ্ছে একটা জার্সি, হাফ প্যান্ট, একটা সকার মোজা পরবে, একটা সকার বুট পরবে।
একটা পুরুষের তাকে তার এই বাচ্চাটাকে, এই খেলোয়াড়কে দেখতে হবে সে একটা খেলোয়াড়, এই দৃষ্টিতে দেখতে হবে। রাইট। সে একটা খেলোয়াড় এই দৃষ্টিতে দেখতে হবে। তাকে দেখা যাবে না যে মেয়েটার হাঁটু দেখা যাইতেছে, হ্যাঁ, মেয়েটার শরীরে সেনসিটিভ কোনো অঙ্গের দিকে তাকে মানে করা যাবে না। আমি দেখি, আমি প্র্যাকটিস করানোর সময় দেখি অনেক মানুষ মুগ্ধ হয়ে প্র্যাকটিস দেখতে আসে, আনন্দিত হয়, কিন্তু আমি আবার এটাও বুঝি যে এই ছেলেটা বা এই বয়স্ক লোকটা ভালো দৃষ্টিতে তাকাচ্ছে না। তখন আমি তো একটু সচেতন থাকি, বা স্বাভাবিক অবস্থায় আমার কিছুটা হলেও একটু প্রতিবাদী মন আছে, আপনারা জানেন। আমি বলি যে প্লিজ এখানে মেয়েদের প্র্যাকটিস হচ্ছে, তো আপনি একটু ওই দিক একটু দূরে যান, একটু দূরে যায় প্র্যাকটিস দেখেন, আপনার প্র্যাকটিস দেখার ইচ্ছা থাকলে। মানে পুরুষের শালীনতা বলতে হচ্ছে এইটুকুই। কারণ পুরুষকে চিন্তা করতে হবে যে এই মেয়েটা আমার সন্তান হতে পারে, আমার বোন তাহলে হতে পারে। আমি একটা প্রশ্ন করি, যেহেতু আমি একটু ডিফারেন্ট, আমি একটু ইসলামিক মাইন্ডেড, তো যেটা আমাদের ইসলামের যেটা বিধান যে নারীরা হচ্ছে পর্দার মধ্যে থাকবে, যাই হোক যতটুকু শালীনতা দরকার, যে তার হাঁটু বের করা যাবে না। সে এখন যেহেতু আমাদের দেশটা ইসলামিক শাসিত না, তো সবাই আছে গান বাজনা করে, যে যার মতো অনেক কালচারই ফলো করতেছে। যাই হোক, ওয়েস্টার্ন কালচারও আমাদের বাংলাদেশে চলে আসছে, যেটা আমাদের বাংলাদেশের কালচার না এবং কি মুসলিমের কালচারও না। কিন্তু একটা মেয়ে, ঠিক আছে, সে খেলোয়াড়, সে কিন্তু খেলার মাঠে খেলোয়াড়, কিন্তু যখন সে পাবলিক প্লেসে যাবে বা রাস্তায় যাবে বা কোনো পার্কে যাবে বা কোনো শপিং মলে যাবে, তখন কিন্তু সে খেলোয়াড় না। সে কিন্তু তখন জার্সি প্যান্ট পরে যেতে পারবে না। যদি আমরা ধরেই নেই, যেহেতু আমরা ধরেই নেই আমাদের ইসলাম শাসিত না, সে তার মতো খেলোয়াড়ের পোশাক পরবে, তার খেলোয়াড়ের পোশাকটা মাঠ পর্যায়ে পর্যন্তই থাকবে। মাঠে থেকেই যখন সে বাড়িতে যাবে, অবশ্যই তার শালীনতার ভিতরে যেতে হবে। এখন সে যদি বলে আমি খেলোয়াড় বলে আমাকে রাস্তায় হেনস্থা করা হচ্ছে বা আমার দিকে তাকিয়ে আছে, সেটা কিন্তু তা বলতে পারবে না। সে বাসা থেকে বের হয়ে খেলার মাঠে এসে ড্রেস চেঞ্জ করে খেলার পোশাক পরে তারপর খেলুক, তাহলে তার সমাজে বিশৃঙ্খলা হচ্ছে না। যেহেতু সে ইসলামী আইন মানছেই না, অন্তত সামাজিক আইন তাকে মানতে হবে। খেলার পোশাক তাকে খেলার মাঠেই। এখন যদি খেলার মাঠে তাকে হেনস্থা করা হয়, সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে আপনারা প্রোটেস্ট করতেই পারেন। কিন্তু সে যদি ওই খেলার পোশাক পরে রাস্তা দিয়ে ধরেন স্টেডিয়াম মাঠ থেকে সে পার্কের বাজার হয়ে উদ্যানের দিকে চলে আসলো, অবশ্যই উদ্যানে মানুষ তাকে তাকিয়ে দেখবে। আর সেটাকে আপনারা যদি ইফতিজিন মনে করে প্রোটেস্ট করেন, তাহলে বলবো আগে ওই মেয়েটার দোষ। জি 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 মুন্নি আপা বলেন। আমি প্রশ্নটা নিয়ে আসছিলাম, মিষ্টি আপা চমৎকার কথা বলছিলেন। হ্যাঁ মুন্নি আপা বলেন। ওদের কস্টিউম আছে, তখন মেয়েটা তখন আর হাফ প্যান্ট পরা থাকে না, তখন সে কস্টিউম আছে, সেটা ট্রাউজার পরে, জার্সি পরে, তার উপরে সুন্দর একটা জ্যাকেট পরে, ট্রাউজার মানে আপার পাট আছে সেটা পরে, তার একটা ব্যাগ থাকে, তার মাথায় টুপি বা এরকম কিছু থাকে, সে খুব শালীন ভাবে আসে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা বলা হয়েছে, আমাদের দেশে আপনি দেখবেন আমাদের টাঙ্গাইল শহরে দেখবেন 90% নারী শালীনতা সম্পন্ন পোশাক পরে, কমপক্ষে 90% নারী। কিন্তু তারপর আমি 90% এর মধ্যে 75% ইফটিজিং এর শিকার হয়, হেনস্থার শিকার হয়। এইটা সেক্ষেত্রে আপনি কি বলবেন? এই ইফটিজিং পোশাক দায়ী না, আমাদের এক মিনিট শুনে তারপর মিষ্টি আপার কাছে আসবো। হ্যাঁ মুন্নি আপা বলেন। পোশাক বিষয় না, বিষয়টা হচ্ছে কি জানেন, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, আমাদের পারিবারিক পরিবেশ মানে একটা শিক্ষা প্রতিষ্ঠিত করতে হবে, এবং সামাজিক যে আমাদের কালচার, এটাকে পরিবর্তন করতে হবে। যেহেতু আমাদের বাংলাদেশ পরিপূর্ণ ইসলামী রাষ্ট্রে, ইসলামী নিয়মে আমরা চলি না, সকল কিছু মিলেতে আমাদের ইসলামী রাষ্ট্র না। হ্যাঁ, আর আমাদের ইসলামী রাষ্ট্র না বলতে বলি আমাদের ধর্মীয় উপযুক্ত জ্ঞানের অভাব, ধর্মীয় জ্ঞান সম্পন্ন না। আমাদের কিন্তু বেশিরভাগ ধর্মীয় অপব্যাখ্যা আছে, যে কারণে আমরা একটা মানে ভুল ব্যাখ্যায় থাকি, আমাদের কনফ্লিক্ট আছে চলে। কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের জ্ঞানে দেখলে আমরা ইসলামের যে বিপ্লবী নারীগুলো আছে, বিবি হামজা, তারপরে এরা যারা আছে, যেমন ইরাক থেকে সৌদি আরবের যে মূল রাস্তাটা তৈরি করছে, হ্যাঁ উনি কিন্তু তৈরি করছে।
কেন তৈরি করছে? মানুষের যাতায়াত ব্যবস্থা যাতে সংক্ষিপ্ত হয়, এবং উনি বিভিন্ন রাস্তার জায়গায় জায়গায় কূপ না, তৈরি এটা করছে। সত্য কথা, এটা সত্য কথা। অনেক নারীর অনেক অবদান আছে, নারীর অবদান হ্যাঁ, আছে। এটা এটা ইসলামে থাকবে, কিন্তু কৃষি করার ক্ষেত্রে অনেক নারীর অবদান বিপ্লবী ছাড়া। নারী আছে, না বিপ্লবী নারী আছে, বিপ্লবী নারী তারা আছে, বিপ্লব আছে। তারা কিন্তু হ্যাঁ, যারা নারী বিপ্লবী শিক্ষা। নারী তারা কিন্তু একটি হ্যাঁ, শালীনতার মধ্য থেকেই তারা বিপ্লবী নারী হ্যাঁ। হয়েছে। কিন্তু এখন যারা আপনি হাতে গোনা দুই একটা বা আমাদের বাচ্চা ছেলে মেয়েরা একটু মানে আমাদের হয়তো বাবা মাদের কথার বাইরে তারা পোশাক আশাক একটু হয়তো না, আমি মানে বাচ্চাদের প্রসঙ্গটা আনছি ফ্যাশনেবল না, থাকে, আপডেট না, থাকে। বাচ্চাদের যে অপ্রাপ্ত মানে যারা আছে আমাদের তাদের ক্ষেত্রে মেয়েরা, ভিন্ন একটা উঠতি বিষয়। বয়সী মেয়েরা, উঠতি বয়সী হ্যাঁ, হ্যাঁ, মেয়েরা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপডেট কিন্তু আমার প্রশ্ন হলো ফ্যাশনেবল। কোনটা, আমার মুন্নি আপা, আমার প্রশ্ন হলো কোনটা, যখন ইউনিভার্সিটিতে যাওয়া হয়, যখন বিশ্ববিদ্যালয়তে যাওয়া হয়, যখন কলেজে একটা মেয়ে যায়, তখন আমরা তাকে বাচ্চা বলতে পারি না। তখন তাকে অবশ্যই হ্যাঁ, একটি শালীনতার মধ্য থেকে তাকে চলতে হবে, ফিরতে হবে, পড়াশোনা করতে হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা অল্পতে কিছু দেখে যাই কি যে ওই যে কথাটা আপনি বলছিলেন যে আপনি যখন স্কুটি চালিয়ে যান, হয়তো কেউ ইফটিজিং এর হেনস্থা হলেও আপনি তাৎক্ষণিক উল্টা বলেন যে ভাইয়া কিছু লাগবে কি, কিংবা আপনার কোনো সহযোগিতা লাগবে কিনা, সে লোকটা হতভম্ব হয়ে যায়। কিন্তু আমরা এখানে দেখি কি, কিছু নারীরা আছে, যদিও হয়তো হতে পারে, হলেই তারা খুব সহজেই মানে একটা এলিগেশন নিয়ে এসে তাকে ফাঁসিয়ে দিচ্ছে এবং তাকে উল্টা একটা হেনস্থার মধ্যে নিয়ে আসছে। এই সংখ্যাটাও কিন্তু কম নয়, এই সংখ্যাটাও অনেক আছে বেশি, আছে আছে, এই সংখ্যাটাও এই আছে। সংখ্যাটা অনেক বেশি। এন্ড সেই ক্ষেত্রে মিষ্টি, আমি মারিয়াম মুকাদ্দাস মিষ্টি, আমি আপনার যেটা জানতে চাচ্ছি, এই যে আমাদের মুন্নি আপা যেটা বললেন যে শালীনতার মধ্য থেকে আমাদের চলতে হবে, সেই চলাটা আসলে কতটুকু, মানে আমাদের ইসলাম তো আমাদের পরিপূর্ণ, যদি ইসলামী রাষ্ট্র না, সেক্ষেত্রে কতটুকুর মধ্যে থেকে আমরা আসলে একটা সামাজিকতার গণ্ডির মধ্যে থেকে চলতে পারি, কতটুকুর মধ্যে থেকে মিষ্টি? এখন আমি প্রথম কথা যেটা আমি আপুর মুন্নি আপুর কথায় একটু হাত দেই, সেটা হচ্ছে উনি যেটা বললেন যে কাপড় আসলে দায়ী না। আমি আপনাকে তাহলে বলি, দেখেন, আপনি যখন খিচুড়ি, আপনার যখন ইচ্ছে হবে যে আপনি একটু খিচুড়ি রান্না করে খাবেন, তখন শুধু চাউলে আপনি কিন্তু খিচুড়ি রান্না করতে পারবেন না। আপনার ডাল লাগবে, মশলা লাগবে, সবজি লাগবে, পারলে একটু মাংস দিলে আরেকটু মজা হয়। ঠিক আছে? তো ঠিক ওই রকম আপনার যখন এমন যদি আপনি যদি হাতটা মুষ্টি করতে চান, তখন আপনার কিন্তু এক আঙ্গুলে হাতটা মুষ্টি করতে পারবেন না, আপনাকে 5টা আঙ্গুলই লাগবে। তো যদি আমরা মানি যে এটা আমাদের পোশাক, আমি মুষ্টি করলাম, এটা আমাদের হচ্ছে দেশের আইন, সেটা আমি হাতের মুষ্টি করলাম, এটা হচ্ছে আমাদের হচ্ছে পারিবারিক শিক্ষা বা নৈতিক শিক্ষা বা সামাজিক মূল্যবোধ, এই ধরনের 5টা জিনিস মিলে যখন হবে যে রাষ্ট্রের শক্ত আইন, ছেলেদের হচ্ছে ধর্মীয় শিক্ষা, নারীদের ধর্মীয় শিক্ষা এবং পোশাক, তখনই হচ্ছে যে ধর্ষণ, ইফটিজিং, এই ঠিক এই মতোই মুষ্টি যেমন আমার হাতটা শক্ত হয়েছে, তখনই আমাদের দেশে যে ইফটিজিং, ধর্ষণ, এগুলো হবে, এগুলো হচ্ছে কম আমার হবে। আপনার কথাই এখন বলি, আমি শুধু শোনেন, ধর্মীয় এখন আমি শুধু কিন্তু শুধু যে ধর্মীয় শিক্ষার পোশাক কথা যে বলি দায়ী নাই। না সেটা আমি বলবো না, কারণ পোশাকই আসলে মূলত সর্বপ্রথম দায়ী হচ্ছে পোশাক। কারণ দেখেন, আমি ধরেন আমরা 10 জন নারী, টাঙ্গাইলে মাত্র 10 জন নারী আছে আপা, আমরা 10 জন নারী বসবাস করি এই টাঙ্গাইল জেলায়। তাহলে আমরা 9 জন নারী শালীনতার ভিতরে বা আমরা হচ্ছে পর্দার ভিতরে আছি, কিন্তু একজন নারী বেহায়া ভাবে রাস্তা দিয়ে ঘুরতেছে। এখন আমাদের 9 জনের স্বামী যখন বাহির দিয়ে ঘুরে, বাবা মা যারা বাহিরে ঘুরে, সর্বপ্রথম ওই বেহায়া নারীটাকে তাদের চোখে পড়বে। কি হবে? তার সৌন্দর্য হয়তো, ছেলেদের তো এখন আপনি আটকাতে পারবেন না, সব ছেলেরাই তো ইমান নাই, তো তারা বিড়ি সিগারেট খায়, তারা নেশা পানি করে। তো দেখা গেছে যে বাহিরে যখন ওই 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 একটা উলঙ্গ নারীকে যখন তারা দেখবে, তখন তারা ভাববে যে আমার ঘরের স্ত্রীর থেকে হয়তো বা ওই নারীটাই সবচেয়ে বেশি সুন্দর, বা ওই যে নারীর অশ্লীলতা বাহির থেকে দেখে আসছে, তখনই কিন্তু ওই 9 জন নারীর জন্য কিন্তু সমাজ নষ্ট হয় না, নষ্ট হয় ওই এক অংশ, 1%, 10% এর জন্য। আপনি 10 মণ দুধে একটু এক ফোঁটা পরিমাণ যখন চুন দিবেন, ওই 10 মণ দুধের আর কোনো কিছু থাকবে না। এর জন্য নারীরা আচ্ছা যদি আমরা হেনস্থার শিকার হই, আচ্ছা ইফতিজিংয়ের শিকার হই, আপা, সেটা কিন্তু এক পক্ষ নারীদের এই বেহায়াপনার জন্যই। ঠিক আছে? কিন্তু এই যে জি দেখেন, জি, আপনি মুন্নি যে আপার একটা প্রশ্ন টিকটকে, নিয়ে আসি। এক্সাম্পল, হ্যাঁ, মুন্নি আপার একটা হ্যাঁ প্রশ্ন নিয়ে আসি। হ্যাঁ, মুন্নি আপা বলেন, কি বলতে চাচ্ছেন? এটা আপনার এক্সাম্পল কিন্তু এক্সেপশনাল, কিন্তু এক্সাম্পল হতে পারে না। আমি কিন্তু আগেই বলছি, শুধু ধর্মীয় শিক্ষা না, পারিবারিক শিক্ষা, শিক্ষা একটা সভ্যতা, একটা সামাজিক ভাবে রূপায়ণ করতে হবে। এর জন্য আমাদের দেশে কিন্তু মানসিক
মনে করেন কালচার কম হয়, মানসিক কালচারটা কম হয়। আমাদের বাংলাদেশের ইসলামিক, আমরা একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশ কিন্তু 90% মুসলিমের দেশ, যদিও আমরা মুসলিম শাসন মানি না, কিন্তু আমাদের সংবিধানে কিন্তু আমাদেরকে শালীন পোশাক পরতে বলা হয়েছে। আমাদের সংবিধানে, আমাদের আইনেও আছে কোন এই যে এখন যে কালচারটা চলতেছে, এই যে প্যান্ট শার্ট পরে, তারপর ফতু পরে, জিন্স পরে, এই ধরনের আমাদের কিন্তু এটা নাই। আমাদের সংবিধানে কিন্তু শালীন পোশাকের কথা বলা আছে। হিজাব পরেন বা না পরেন, বোরকা পরেন না পরেন, আপনার স্বাধীনতা। কিন্তু তাই বলে এই যে জিন্সের প্যান্ট পরে ঘুরবে রাস্তা দিয়ে, এটা কিন্তু আমাদের সংবিধানে নাই। শালীন পোশাকের কথা আছে। এখন আপনি দেখেন আমাদের টাঙ্গাইলে যদি এরকম, যে আমি মাঝে মধ্যেই দেখি রাস্তা দিয়ে মেয়েরা এই যে ওয়েস্টার্ন কালচার ফলো করতেছে এখন টাঙ্গাইলের শহরে, দেখা গেছে যে তারা জিন্সের প্যান্ট পরে যাচ্ছে বা ফতু পরছে, উন্না নেয়নি। এই যে কিছু মেয়ে, এক সংখ্যক মেয়ে, ধরেন 2% না হোক, একটু আমরা কি এই মানে 90%, মানে 98% টাঙ্গাইলের নারী এই 2% নারীর কাছে মানে জিম্মি হয়ে আছি? যে আমাদের আমি বলি আপা প্লিজ, এটা জিম্মি। আমি একটা ফেসবুকে পোস্ট করছি কালকে উদ্যানে, রোজার দিন, এই যে রমজান মাস, উদ্যানে, পৌর উদ্যানে, টাঙ্গাইল পৌর উদ্যানে একটা মেয়ে, ওই যে ফতু টতু পরা আর কি, সে হচ্ছে বসে বসে সিগারেট খাচ্ছিল, সেটা আমি ভিডিও পোস্ট করছি। তাহলে এই যে মেয়েটা কালকে পৌর উদ্যানে বসে বসে সিগারেট খাচ্ছে, এখন একে যদি কোনো ছেলে বা কোনো মেয়েই হোক বা ছেলেই হোক যদি বলে, এই তুমি এখানে সিগারেট খাচ্ছ কেন, এখন কি সেটা ইফটিজিং হয়ে যাবে? না, এটা বলা ইফটিজিং না। আমি মুন্নি আপা এবং মিষ্টি আপা, আমি দুজনের উদ্দেশ্যে আমি একটি কথা বলে রাখি, আমি কিছু কমেন্টস পড়ে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা, আমাদের চমৎকার একটি আলোচনা হচ্ছে, খুব সুন্দর একটি বিষয় আলোচনা হচ্ছে, যারা কমেন্ট করতেছেন তাদের কিছু কমেন্ট পড়ে আসি। এরা আসিকা খান লিখছেন, ছোট ছোট শিশু দর্শন হয় পোশাকের কারণে, বলছিলেন পোশাকের কারণে ছোট ছোট শিশুরা দর্শন হচ্ছে। আরেকজন লিখছেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম লিখছেন, নারী যে পোশাক পরুক তার স্বাধীনতা আছে, তাকে হেনস্থার অধিকার কারণেই, মানে নারী যেই পোশাকই পরুক হেনস্থার অধিকার কারণেই। আবার তানজিল আফরোজ তিনি লিখছেন, মুন্নিমামের কথা ঠিক বলছেন তিনি, আসলে অনেকের মন্তব্য আছে, যারা মন্তব্য করতে চাচ্ছেন অবশ্যই মন্তব্য করুন, পজিটিভ মন্তব্য এবং আপনার নেগেটিভ যেটাই হোক না কেন আপনি শালীনতার সাথে মন্তব্যগুলো করুন। আমরা একটা প্রশ্নের উত্তর দেই। একটা শিশু ধর্ষণ হয়, মূলত একটা ধর্ষকের কিন্তু কোনো বুক পিট নেই, কিন্তু একটা শিশু কখন ধর্ষণ হয়? যখন সমাজে উলঙ্গ নারী, মনে করেন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, একজন বেহায়া উলঙ্গ নারীকে দেখে আপনার মধ্যে একটা লালসা জাগলো, তখন আপনি কিছুই পেলেন না, সামনে কিছু দূর গিয়ে একটা ছোট বাচ্চাই পেলেন, তখন আপনার ওই যে লালসাটা তখন ওই বাচ্চার উপরেই খাটাইলেন। আর যদি আপনি রাস্তায় যাওয়ার পথে কোনো বেহায়া নারী না দেখতেন, আপনার ভিতরে শয়তানও জাগতো না, আর হচ্ছে আপনি ওই ছোট মেয়েটার সাথে শয়তানি করতে পারতেন না। তার জন্য আর আমাদের বাংলাদেশের আইনে এই পর্যন্ত এত ধর্ষণ হয়েছে আমাদের বাংলাদেশের আইনে, আজ পর্যন্ত যদি একটা ধর্ষকের রাস্তার মাঝখানে এসে ওর শিরোচ্ছেদ করে দিত ইসলামী আইন মোতাবেক, বা ফাঁসির ঝুলাইতো জনসম্মুখে, তাহলে অন্তত ভয় পেত। না আছে আইন, না আছে হচ্ছে কি এই পোশাকের স্বাধীনতা বলে আমি আপনার কাছে আসবো, আমি একটু মুন্নি আপার কাছে গেছি। মুন্নি আপা, এই যে দর্শকে কিছু প্রশ্ন করছে যে পোশাকের কারণেই দর্শন, হেনস্থা, ইফটিজিং যেটাই হোক পোশাকের কারণে। আমার একটা প্রশ্ন আছে, তাহলে কি বাংলাদেশে কোন মাদ্রাসায় কি ধর্ষণ হয় নাই? কোন হুজুর কি ধর্ষণ করে নাই? হ্যাঁ হচ্ছে, হয়েছে, কিন্তু নিরাপদ পরিবেশেও কিন্তু ধর্ষণ হয়। তাহলে সেক্ষেত্রে আপনার মন্তব্য কি? এখন ওইটাই তো আসি, দেখেন হুজুররাও তো রাস্তাঘাটে চলাফেরা করে, রাস্তাঘাটে বেহায়া মানুষ দেখে তার মাদ্রাসায় গিয়ে তার মাথা নষ্ট হয়ে গেল, মাদ্রাসায় ধর্ষণের ঘটনা হয়তো আপা, হয়তো মাদ্রাসায় তো হচ্ছে, ধর্ষণ না বলাৎকারের ঘটনা ঘটছে, কিন্তু সেটা পার্সেন্টেজটা আপনার দেখতে হবে, পার্সেন্টেজটা কত না, পার্সেন্টেজটা দেখতে হবে খুবই কম, কি তবে যেটা হচ্ছে সেটা না ধরার মধ্যে, একদম ধরার মধ্যে, সেটা না ধরতে হবে আপনাকে, ওইটা হচ্ছে শেখার জায়গা, নিরাপদ জায়গা। কথা বলছি যে পার্সেন্টেজটা কতটুকু, একদম না ধরার মধ্যেই পার্সেন্টেজ। আর এমনিতে দেখেন স্কুল, কলেজ, ভার্সিটি, তারপর হচ্ছে জব ক্ষেত্রে
বাড়িতে গাড়িতে সব জায়গায় দেখেন, আর মাদ্রাসায় কয় পার্সেন্ট, আর এমনি সারা বাংলাদেশ দেখেন কয় পার্সেন্ট। আমার মনে হয় যে যদি মাদ্রাসার বাংলাদেশকে এক করি, তাহলে দেখা যাবে যে পুরো বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ হয় আর মাদ্রাসায় যেটুকু পরিমাণ ধর্ষণ হয় সেটা যদি আয়তকার মানে বাংলাদেশের আয়তনের ভিত্তিতে ভাগ করি, তাহলে মনে হয় না একটা ইউনিয়নের সমানও মাদ্রাসায় হচ্ছে ধর্ষণ হয়, যেটা পুরো বাংলাদেশে হয়। না 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 মিস্টার, আমি একটু একটু কারেকশন করে দিচ্ছি, এখানে বলে দিচ্ছি যে মাদ্রাসায় যে হচ্ছে, মাদ্রাসায় যেটা হচ্ছে এটা দুঃখজনক। কারণ হলো যে মাদ্রাসা থেকে আমরা পজিটিভলি কথাবার্তা সবসময় শুনি, ভালো কথাবার্তা শুনি, সেখানেও কিছু হুজুরের দ্বারা ইফটিজিং অথবা দর্শন অথবা আরো অনেক কিছু হচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হলো যে একজন মাদ্রাসায় যে হচ্ছে ওই হুজুরটা আসলে এই দর্শনের প্রতি তার আসক্তটা আসলে বাড়লো কোথা থেকে, তার এই আইডিয়াটা আসলে মাথা আসলে কোথা থেকে, তার চিন্তা না না সেটা কি ওই হুজুর বাহিরে যখন যাচ্ছে তখন কি তার মাদ্রাসায় বেহায়া নারী থাকবে কেন? ওই হুজুর কি বাহিরে যায় না, বাজার ঘাট করে না, তার সামনে কি বেহায়া নারী পড়ে না? এমনিতেই তো শয়তান থাকে সবসময় মানুষের পিছনে লেগেই আছে। আর সব হুজুরই কিন্তু এক না, কিছু আছে ভণ্ড, যে দেখবেন ছোটবেলায় বাবা মা হচ্ছে জোর করে মাদ্রাসায় পাঠায়, পড়তে চায় না, পালায় পালায় আসে, কোন রকম আলেমি পাশ করে একটা হুজুর হয়েছে, একটা চাকরি করতেছে। এই ধরনের হুজুরের জন্য তো পুরো হুজুর সমাজকে আমরা গালি দিতে পারবো না। জি জি জি, আমার কথা হচ্ছে, আমার মনে হয় এই যে শিশু নির্যাতন, নারী নির্যাতন, যৌন নিপীড়ন বিভিন্ন রাস্তাঘাটে, গণপরিবহনে, বিভিন্ন ক্ষেত্রে, এটার একমাত্র কারণ হচ্ছে কি আমরা দিন দিন সামাজিক আমাদের একটা অবক্ষয় হয়েছে। সামাজিক অবক্ষয়টাই হচ্ছে এর মুখ্য কারণ। সামাজিক অবক্ষয়ের কারণে এটা হচ্ছে আমাদের এই সামাজিক অবক্ষয়কে রোধ করতে হবে। এর জন্য আমাদের এটাকে কারেকশন করে দিচ্ছে। আশিকা খান একটি কমেন্ট করছে, পোশাক নয় মাদকাসক্তির কারণে মানুষের বিবেক হারিয়ে দর্শন হচ্ছে, যে কথাটা বলছিলেন মুন্নি। হ্যাঁ বলেন, আমি আপনাকে একটু। হ্যাঁ, এই যে সামাজিক অবক্ষয়টা কিন্তু এই যে মাদকাসক্তের পরিমাণ বেড়ে গেছে, তারপরে ধরেন একটা কালচার আসছে যে মানে অতি মডার্নিজম যেটা, এটা। আর একটা বিষয় হচ্ছে আমাদের যে মোবাইল কালচারটা, সোশ্যাল মিডিয়ার যে একটা মিসইউজ, এটার কারণেও আমাদের সামাজিক অবক্ষয়, সামাজিক অপরাধ প্রবণতা বেড়েছে। এবং আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে, এই আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে আমাদের এই অপরাধগুলা দিন দিন বেড়ে যাচ্ছে। আপনার বিচার ব্যবস্থা দুর্বলতাকে স্ট্রং করতে হবে। বিচার ব্যবস্থার কথা বললেন মুন্নি, আমি আপনাকে আপনি যদি বিচার ব্যবস্থার কথা বললেন, আমি যদি আমার ঘরকে, পরিবারকে কন্ট্রোলে না রাখি, এটা কি প্রশাসন এবং বিচার ব্যবস্থা দিয়ে আমার পরিবারকে কন্ট্রোলে রাখা কি সম্ভব? আমি বাবা হিসেবে শুরুতে বলছি কিন্তু যে পারিবারিক আমার শিক্ষা লাগবে, আমার সামাজিক সচেতনতা বোধ লাগবে। শুরুতে কিন্তু এই কথাটা আমি বলে দিছি। বলে গেছেন, শুরুতে কথাটা বলছেন। শুনেন, আপনার কি মনে আছে প্রথম আলোর লতিফুর রহমানের মেয়ে সাজরিন? হ্যাঁ, সে কিন্তু তার একটা পারিবারিক অনুষ্ঠানে সে ধর্ষিত হয়েছিল, এবং এই ধর্ষণের ঘটনাকে মিডিয়া ভিন্নভাবে নেওয়ার কারণে প্ল্যানাসকম গ্রুপ এই প্রথম আলো পত্রিকা তৈরি হয়। প্রথম আলো পত্রিকা তৈরি হওয়ার মূল কারণে কিন্তু এই ধর্ষণটাকে ভিন্ন খাতে নেওয়া হয়েছিল, এটাই কিন্তু মূল কারণ ছিল। বাংলাদেশে ততদিন না পর্যন্ত ধর্ষণ, এই ইফটিজিং বন্ধ হবে না যতদিন না পর্যন্ত প্রত্যেকটা নারী স্বাধীনতার ভিতরে আসবে, ইসলামী বিধান মেনে পর্দায় আসবে, এবং কি আমাদের রাষ্ট্রের যতদিন না পর্যন্ত আইন হবে যে ধর্ষণের যারা ধর্ষক তাদেরকে মানে দ্রুত হয় ফাঁসি নয় হচ্ছে শিরোচ্ছেদ করা হবে, এবং কি জনসচেতনতা বৃদ্ধি করবে। এই তিনটা কাজ সর্বপ্রথম করলে আমার মনে হয় যে 1 বছরেই দেখবেন যে 90% ধর্ষণ, ইফটিজিং বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটাও কিন্তু আমরা দেখছি যে অনেক দর্শনকারী এবং অনেক নারী নির্যাতনকারী কিংবা যারা আরো বড় ধরনের ক্রাইম করছে, তারা কিন্তু আদালত থেকে বের হয়ে এসে পুনরায় আবারও সেই কাজটা করতে
গেছে এবং সে পুনরায় আবার একজন ধর্ষকের যদি জামিন হয়ে যায়, যে সবাই জানে ধর্ষক কিন্তু জামিনে ঘুরতেছে, কোনো আইন নাই, শাসন নাই, তাহলে তো সে ধর্ষক বের হয়ে আবার ধর্ষণ করবে। আর অন্যান্য 5 জন তো দেখবে যে না রে, এই যে ধর্ষণ হচ্ছে শত শত হাজার হাজার, কোনো বিচারই নাই, তো আমার ইচ্ছা আমি ধর্ষণ করব, এরকম তো ছেলেদের মন মাইন্ড হবে। জি জি, সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের চমৎকার একটি আলোচনা শুনছেন। আজকে আলোচনা ছিল ওড়না নিয়ে, ওড়না কাণ্ড। যে ঘটনাটি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কর্মচারী একজন শিক্ষার্থীকে বলেছিলেন, নারী শিক্ষার্থীকে বলেছিলেন আপনি ওড়নাটা সঠিকভাবে পরেন, আপনি শালীনতার মধ্যে আসেন। তখন পরবর্তীতে সেই শিক্ষার্থী কিন্তু অভিযোগ দায়ের করে, শাহবাগ থানায় মামলা হয়। সেই মোস্তফা নামের ছেলেটাকে পরবর্তীতে যাই হোক তাকে আদালতে পাঠিয়ে দেয়, আদালত তাকে 24 ঘন্টার মধ্যে জামিন দেয়। এই আলোচনাটা কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক একটি আলোচনা সৃষ্টি হয়েছে এবং অনেকের মধ্যে একটি ঈদ তৈরি হয়েছে। সেই প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন মারিয়াম মুকাদ্দাস মিষ্টি, প্রতিষ্ঠাতা সভাপতি আল মুকাদ্দাস ফাউন্ডেশন ও ছাত্র প্রতিনিধি টাঙ্গাইল জেলা। আমাদের সাথে সংযুক্ত আছেন কামরুন নাহার খান মুন্নি, শিক্ষক, ক্রিয়া সংগঠক ও নারী উদ্যোক্তা। এবং আমার সাথে এই মুহূর্তে যারা অনেক অডিয়েন্স আমার সাথে যুক্ত আছেন এবং অনেকে দর্শক আমার সাথে যুক্ত আছেন, অনেকে আমাকে প্রশ্ন করছেন, আমি 2-1 নাম শুধু বলে যাব। লুৎফর রহমান খান অপু, তিনি যুক্ত আছেন। রকি খান, তিনি বলছেন। আশিকা খান, তিনি বেশ কিছু কমেন্ট করে যাচ্ছেন। আশিকা খান আরো সুন্দর কিছু কমেন্ট করছেন। তারপর হৃদয় হেদায়েতুল্লাহ আমাদের সাথে আছেন। মোহাম্মদ শাহজালাল ইসলাম আছেন। রকি খান লিখছেন, যে মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘোরাফেরা করে, আমি একটু কমেন্টটা ওপেন করে দিচ্ছি, তিনি লিখছেন, যে মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘোরাফেরা করে সে কি করে সামাজিক কালচার ঠিক করবে? যে নারী উদ্যানে বসে সিগারেট খায় তার কাছ থেকে সমাজ কি শিখবে? রকি খান, ধন্যবাদ চমৎকার একটি কমেন্ট করার জন্য। চলুন আমরা আলোচনাটাতে আবার যাচ্ছি। আমরা আলোচনাটা আর কিছুক্ষণ সময় আমাদের আলোচনা চলবে। জনাব মুন্নি, আপনি যেহেতু আপনি সামাজিক কাজ করে থাকেন, একজন খেলোয়াড় নিয়ে কাজ করে থাকেন, আমি আপনার কাছে যে কথাটা পুনরায় আবার জানতে চাচ্ছি যে শালীনতার মধ্য থেকে কি একটি খেলোয়াড় বলেন, উদ্যোক্তা বলেন, আর যেটাই বলেন না কেন, আমরা যে প্রফেশনাল হয়ে আছি, চাকরি বলেন, বিভিন্ন অফিসে যাচ্ছি, সেখানে শালীনতার মধ্যে থেকে কি আসলে আমরা করতে পারি না এই কাজগুলো? হ্যাঁ, করা যায়। এবং আমি তো মিষ্টি, আমি আপনার কাছে পরে আসবো। আমি শালীনতার মধ্যে এটা আসতে হবে। আমি একটু আপনাকে সংযোগ করি, সেটা হচ্ছে উনি যেটা বলছে যে বিয়ে সিগারেট খায় মানে বসে, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ কথা। এটার একটা বিষয় হচ্ছে কি, আমাদের যে ছেলে মেয়ে গুলা উঠতি বয়সে খুব ধূমপানে আসক্ত হয়, বিভিন্ন নেশা আসক্ত হয়, আপনি এর পিছনে কারণ খুঁজে দেখবেন যে ওর কোনো না কোনো কারণ আছে। ওড়না কাণ্ড যেরকম আছে, ঘটনা আছে। হয়তো ও মানসিক ভাবে, পারিবারিক ভাবে ও বিচ্ছিন্ন, ওর কোনো মানসিক আঘাত আছে, ওর জীবনে বেড়ে ওঠার ক্ষেত্রে ওর সমস্যা আছে। আমাদের দেশে তো সাইকোলজিক্যাল, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেরকম পরিবেশ বিজ্ঞান আছে, বাংলাদেশে বিশ্ব পরিচয় আছে, বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, কিন্তু আমাদের দেশের শিক্ষকদের বা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে মানে সাইকোলজিক্যাল কোনো সাবজেক্ট নাই। সেটা আছে একদম অনার্স মাস্টার্স লেভেলে। কিন্তু এটা হচ্ছে আমাদের একদম ওই 8 বছর বয়স থেকে ন্যূনতম আমি মনে করি যে এই সাইকোলজিক্যাল একটা সাবজেক্ট থাকা দরকার। তার কারণ একটা শিশুর বেড়ে ওঠার পিছনে তার বয়স সন্ধিকালে বিভিন্ন ধরনের চাপ আসে, বিভিন্ন ধরনের অনুভব তৈরি হয়, অনুভূতি তার তৈরি হয়। তার এই অনুভূতির বহিঃপ্রকাশ, অনুভূতির আদান প্রদানের সাথে তার পরিবেশ, তার চিন্তা ভাবনার মানে পরিবর্তন হয়। এই চিন্তা ভাবনার পরিবর্তনের সময় তার একটা দক্ষ নির্দেশক থাকা দরকার, তার ভালো একটা সঙ্গ দরকার, তার ভালো একটা পরিবেশ দরকার। এই জিনিসগুলা যদি থাকে তাহলে সে এই বাচ্চাটা কখনো ভুল পথে যাবে না। ধরেন মাদকাসক্ত হবে না, ডেসপারেট হয়ে যায়, ধরেন মানে সামাজিক ভাবে সে অপরাধী হয়ে যায়, পারিবারিক ভাবে সে অবাঞ্ছিত হয়ে যায়। এই যে এইসব ঘটনা ঘটবে না। এইসব ঘটনা জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী আমাদের মানে এই জিনিসগুলাকে আমাদেরকে সংশ্লিষ্ট করতে হবে। আমরা পাপকে ঘৃণা করব, পাপীকে নয়।
একটা এই শিশু কাজগুলো কার? একটা এই কাজগুলো কি রাষ্ট্রের, না আমাদের সামাজিকতা, নাকি অভিভাবক যারা তাদের করতে হবে? এখানে হচ্ছে আমাদের অভিভাবক, সমাজের যে দায়িত্ব, একজন শিক্ষকের, একজন, মনে করেন এখানে আমরা আমাদের স্টেক হোল্ডার, আমরা সবাই, আমি আপনি আমরা সবাই। কারণ রাষ্ট্রের একক ভাবে সম্ভব না এই কাজটা করা। আমরা রাষ্ট্রের উপর দায় বা চাপিয়ে দিয়ে, রাষ্ট্রের উপর দায় চাপিয়ে দিয়ে আমরা দায়িত্বহীন হতে পারি না। আমাদের প্রত্যেকটা নাগরিককে, আমরা প্রত্যেকটা নাগরিক হয়তো সচেতন করতে পারবো না, কিন্তু আমাদের কমপক্ষে 50% নাগরিককে এই বিষয়ে সচেতন থাকতে হবে। এবং আমাদেরকে মানে উঠতি বয়সের শিশু, জি মানে শিশুদের যারা, জি কিশোর কিশোরী যারা, তাদের জি মানসিক মানে মনোবিদদের একটা থাকতে হবে, সেটা ক্লাস টিচারের মাধ্যমে। এই জিনিসগুলো হয় না দেখে, আপনি দেখে হয় না বোধে আমাদের ছেলেপেলেরা, আমাদের মেয়েরা কিন্তু এখন দেখবেন যে ওরা ড্যাম কেয়ার হয়ে যাচ্ছে, ওরা নিজেদের জীবন নিজেরা ধ্বংস করছে, ওরা বুঝে না। এবং এইটাকে ওরা এনজয়েবল মনে করতেছে, এবং এরা মনে করতেছে যে এটাই একটা মানে ক্যারিশমা, এবং এটাকে সে এনজয় করতেছে। যা পরবর্তীতে, কারণ এই ছেলেপেলে গুলাই আমাদের দেশ চালাবে এক সময়, এরাই এক সময় প্রতিনিধিত্ব করবে, এক সময় সিনিয়র সিটিজেন তারাই হবে। তাহলে এরা যদি সঠিকভাবে বেড়ে না উঠে, তাহলে আপনার রাষ্ট্র তো ধ্বংস হবে। আপনার জি সিটিজেন যদি আপনি ভালো না করেন, তাহলে আপনার জি রাষ্ট্র কিভাবে চলবে? জি অটোমেটিকলি আপনার রাষ্ট্রের অধপতন হবে। জি, মুন্নি আপা, আপনি থাকেন, আপনার সাথে আপনার শেষ প্রশ্ন নিয়ে আপনার কাছে আমি আবার আসবো। মিষ্টি, আপনার কাছে যেটা আমি বলতে চাচ্ছি, এই যে আমাদের মুন্নি বললেন যে রাষ্ট্রের দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে, সমাজের যারা আমরা লিডারশিপ তাদেরও একটা দায়িত্ব আছে। সবাই তো শিক্ষাই দিচ্ছে, সবাই তো ভালো কথাই বলছে, রাজনীতি মঞ্চেও দেখি সুন্দর সুন্দর কথা বলে, আমরা কোনো মিটিং এ গেলে সুন্দর সুন্দরই কথা বলে, মসজিদে ইমাম সাহেবের কাছে যখন যাই তখনও তিনি সুন্দর সুন্দর বয়ান দিচ্ছেন, যখন আমরা সভা সেমিনারে যাচ্ছি একই কথা বারবার আসছে, কিন্তু বাস্তবে এরপরে আমরা কেন শালীনতার মধ্যে আমরা আসছি না? আমাদের সমস্যাটা কোথায়? আপনি কি মনে করেন মারিয়াম মুকাদ্দাস মিষ্টি? আমাদের প্রথম সমস্যা হচ্ছে কি, আমরা ব্যক্তিগত পাপ ঢাকার মানে পাপটা বন্ধ হওয়ার ভয়ে আমরা ইসলামী শাসন চাই না, আমরা ইসলামী শাসন পছন্দ করি না। দেখেন, যখন ইসলামী শাসন আসবে বা ইসলামী শিক্ষা মানুষের কাছে পৌঁছাবে, তখন আমার অনেক কিছু বন্ধ করতে হবে। যেমন আমার সিগারেট বন্ধ করতে হবে, আমার মদ পান বন্ধ করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে, আমার হচ্ছে সুদ বন্ধ করতে হবে, ঘুষ বন্ধ করতে হবে। তখন আমার যে সুযোগ সুবিধা, পাপ কাজে অনেক সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাটা আসলে ইসলামী শাসন ব্যবস্থায় নাই, সেই ব্যক্তিগত পাপ কাজকে বন্ধ হওয়ার ভয়ে আমরা অনেক সময় অনেক কিছু জেনে বুঝে অস্বীকার করি। যেমন ধরেন, যারা এই যে এই স্বাধীনতা চায়, যে নারী উন্নয়ন, নারী শিক্ষা, নারীর স্বাধীনতা, নারীর অধিকার, কিন্তু দেখেন নারীর অধিকার নিয়ে তারা আজ পর্যন্ত কি করতে পারছে? শুধু পোশাকের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, ছোট পোশাক, বড় পোশাকও না, পোশাকের স্বাধীনতা এটা বলতো, হ্যাঁ আমরা নেকাব পরবো, হিজাব পরবো, স্বাধীনতার ভিতরে থাকবো, এইটার জন্য যদি আন্দোলন করতো তাহলে কথা ছিল। এই নারীবাদীরা কি করে? পোশাকের স্বাধীনতা কোনটা চায়? ছোট পোশাকের স্বাধীনতা চেয়েছে, এই একদম শাহবাগ মিষ্টি, কাপায়। মিষ্টি, কিন্তু আপনাকে একটু কারেকশন করে দিচ্ছি আমি। আপনি সম্প্রতি লক্ষ্য করেছেন যে ঢাকাতে একটি আন্দোলন হয়েছে, সিগারেট যারা ধূমপান করে সেখানে প্রকাশ্যে ধূমপান করার কথা বলে, না প্রকাশ্যে ধূমপান করা যাবে না এমন একটি কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিলেন। পরে আমরা দেখলাম একদল নারী কিন্তু রাস্তায় নেমে আসছে, স্বরাষ্ট্র উপদেষ্টার কি তাকে বহিষ্কার এবং তাকে পদত্যাগ করতে হবে ইত্যাদি ইত্যাদি। এই যে নারীরা ধূমপানে আসক্ত হওয়ার জন্য যে তারা রাস্তায় নেমে আসছে, এটাকে আবার তারই বিপরীত দেখলাম, তার পরের দিনে বিপরীত দেখলাম একটা মশাল মিছিল করছে নারীরাই, যে না এটাকে আমরা মানি না, এটা করতে দেওয়া হবে না। এই যে একদল পক্ষে একদল বিপক্ষে, যারা পক্ষে আসলো তাদেরকে আপনি আসলে তাদের শালীনতা নিয়ে আপনি কি বলবেন? ওইটাই বলতেছি, যে যে নারীবাদীরা হচ্ছে গলা চিল্লাইয়া শাহবাগে মাঠ কাঁপায় ফেলে, যে মেয়েদের, আসলে মেয়েদের ছোট ছোট পোশাকের স্বাধীনতা চায়, সিগারেট খাওয়ার স্বাধীনতা চায়, ফ্রি মিক্সিং এর স্বাধীনতা চায়, এরা আসলে মূলত নারীদের স্বাধীনতা চাচ্ছে না। এরা নারীদেরকে আরো হচ্ছে সমাজের চোখে নিকৃষ্ট করতেছে, সমাজের কাছে নারীদের সম্মানটাকে হেয় করতে।
এবং নারীবাদীরা নারীর অধিকার বলে, এই যে নারীবাদীরা যারা নারীর অধিকার বলে, আপনি দেখবেন না যে ধর্ষণের এই যে যারা ধর্ষণ হচ্ছে, আপনারা এই ধর্ষককে নিয়ে হচ্ছে একটা করে, মানে এই নারীরা ধর্ষক নিয়ে মিছিল করুক, একটা ধর্ষকের বিচার করিয়ে দেখাক, তা কিন্তু না। ছোট পোশাকের আন্দোলন, বিড়ি খাওয়ার আন্দোলন, কেন তারা কি আন্দোলন করতে পারে না? যে এই যে যারা নারীদের অধিকার আদায়ে যেভাবে মানে একটা নারী যখন তালাক হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায়, তখন দিতে পারে 3 মাস 13 দিনের মধ্যে যদি তার কাবিন নামা সে নিতে পারে, কাবিনের টাকাটা, তাহলে কিন্তু ওই মামলায় সে নিতে পারে। তারপর 3 মাস 13 দিন পার হয়ে গেলে কিন্তু সে কাবিনের টাকাটা সে আর পায় না। এরকম হচ্ছে রাষ্ট্রীয় আইনে নাকি অধিকার। কেন ইসলামী আইনে তো অধিকার আছে হচ্ছে কি ডিভোর্সের সাথে বা তালাকের সাথে কিন্তু এই দেনমোহরের কোনো নাই, সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে বিয়ের সাথে। বিয়ের সাথে সাথে তার দেনমোহর। আমি আপনার কাছে শেষ না, আমি না কথা বলি ভিন্ন আলোচনায়, না ভিন্ন আলোচনায় দিয়ে বোঝাচ্ছি, আমি উদাহরণ দিচ্ছি। তাহলে দেখেন যে বিয়ের সাথে হচ্ছে এই আপনার দেনমোহরের সম্পর্ক, তালাকের সাথে কিন্তু না। কিন্তু আমাদের দেশের আইনে কি হয়, 3 মাস 13 দিনের মধ্যে যদি সে কেস মামলা টামলা দিয়ে এই না করতে পারে, তাহলে সে তার কাবিন নামার টাকাটা পায় না। এটা নিয়ে নারীদেরকে কখনো আন্দোলনে নামতে দেখি নাই যে না দেনমোহরের টাকা সে হচ্ছে 3 মাস 13 দিনকে 10 বছর পরেও যদি সে মামলা করে, তারপরেও তার দেনমোহরের টাকা দিতে হবে, বা দেনমোহরের টাকা 10 বছর 20 বছর যত বছর হবে তত ওই এত বছরে যত লাভ আসবে তা সহ দিতে হবে। এই ধরনের সুন্দর সুন্দর কার্যক্রম নিয়ে কিন্তু নারীবাদীদেরকে আন্দোলন করতে দেখবেন না। তারা কি করবে, ওই যে সিগারেট খাবে, ছোট পোশাক পরবে, এইগুলো নিয়ে তারা হচ্ছে আন্দোলন করে। তাহলে মূলত নারীদের উন্নয়ন বা নারীর অধিকার নিয়ে কিন্তু তারা আন্দোলন করতেছে না। কারণ অনেক বাবার কাছে মেয়েরা সম্পত্তি পায় না, হক পায় না, ভাইরা দেয় না, সেটা নিয়েও কিন্তু আন্দোলন করে না। করে কি, ছোট পোশাক আর সিগারেট খাওয়া, নেশা করা, এগুলো নিয়ে আন্দোলন করে, মানে সমান অধিকার চায়। আরে আমার নারীর যে অধিকার, আমার ইসলাম যে অধিকার দিচ্ছে, রাষ্ট্র যে অধিকার দিচ্ছে না, সেগুলো নিয়ে আন্দোলন কর ভাই। এই মেয়েরা তা করবে না, শুধু ছোট পোশাকের আন্দোলন করবে শাহবাগে গিয়ে, আর বলবে যে আমরা নারীবাদী। দর্শক, আমরা দেখছি আমার সাথে অনেক অডিয়েন্স আছে, অনেকেই অনেক প্রশ্ন করছেন। সাংবাদিক সজীব মিয়া তিনি কিন্তু একটি কমেন্ট করছেন, তিনি লিখছেন, আপনারা কি একটি প্রুফ দিতে পারবেন ঢিলে ডালা বোরকা পরিধান করে রাস্তা দিয়ে চলার পথে একটি নারী ইফটিজিং এর শিকার হয়েছে? তিনি যে কথাটি বলছিলেন যে ঢিলে ডালা বোরকা পরে কোন নারী চলাচল করে ইফটিজিং এর শিকার তিনি হননি। তারপরে আমাদের রকি খান তিনি একটি কমেন্ট করছেন, যে মেয়ে জিন্সের প্যান্ট পরে ঘোরাফেরা করে সে কি করে সামাজিক কালচার ঠিক করবে? আমরা রকি খান আরেকটি প্রশ্ন করছেন, রাষ্ট্র এবং সমাজ সবাইকে এটার দায় নিতে হবে। এক্স্যাক্টলি, রাষ্ট্র এবং সমাজকে সবাইকে দায় নিতে হবে। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে আসছি। যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। একদমই 1 মিনিটে মুন্নিয়াফা, একদমই মুন্নিয়াফা 1 মিনিটে, একদম 1 মিনিটে শেষ করবেন যে আসলে আমরা শালীনতার মধ্যে থাকলে, দর্শন বলেন, ইফটিজিং বলেন, হেনস্থা বলেন, সেখান থেকে কি আমরা মুক্তি পাবো কিনা? মুন্নিয়াফা, শালীনতার মধ্যে থাকলেও আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে আমরা এখান থেকে মুক্ত পাবো। কারণ কি, আমাদের যে সামাজিক অবক্ষয়গুলো হচ্ছে, হ্যাঁ, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, আর আমাদের সামাজিক নিরাপত্তাটাকে শক্তিশালী করতে হবে। আর এর জন্য শুধু আইন আছে, আমাদের দেশে কিন্তু অনেক আইন আছে এইসব বিষয়ে। এই আইনকে শুধু প্রণয়ন করলে হবে না, আইনের প্রয়োগ করতে হবে। আইন প্রণয়ন এবং প্রয়োগের মাধ্যমে আমরা এই জিনিসগুলোর থেকে মুক্ত হতে পারি। এর জন্য শুধু শালীনতা আছে, শালীনতা থেকেও মানুষ অনেক ইফটিজিং এর শিকার হয়, আমি জানি এরকম আছে। তবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা বলি, প্রোটোকল অনুযায়ী একটা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে এই কথা বলতে পারে না, বাদিয়ে দিলাম। আমি একজন মুসলিম হিসাবে কি রমজান মাসে একজন মেয়েকে বলতে পারি না আপনি একটু শালীনতার মধ্যে আসেন? এই কথাটাকে আমি বলতে পারি না, প্রোটোকল আমি বাদিয়ে দিলাম। হ্যাঁ, সে আপনার একজন মুসলিম হিসাবে সে বলতে পারে,
কিন্তু তার বলার ধরনটা নিশ্চয়ই মানে এরকম হবে না যে তার আঘাত লাগছে বা একদম সম্মান। শুনেন, অনেক সময় কিন্তু আমরা অনেক ভালো কথা এমন ভাবে উপস্থাপন করি যে আমাদের কষ্ট লাগে। এটা করা যাবে না। ভালো কথাটাও তাকে অনেক সময় একটু জি কৌশলে আমাদেরকে জি বলতে জি হয়। মনি আপা, অসংখ্য এখানে ধন্যবাদ হচ্ছে আপনাকে, টেকনিক্যাল অসংখ্য ধন্যবাদ। বলার বলার জি, এবং রিসিভ করার টেকনিক এবং টেকনিক্যাল। মানসিকতা দুইজনেরই থাকতে হবে এক্স্যাক্টলি। হ্যাঁ যিনি বলছেন হ্যাঁ তারও বলার ভঙ্গিমাটা শালীনতার মধ্যে থাকতে হবে, যিনি রিসিভ করবেন তাকেও একটু শালীনতার মধ্যে থেকে রিসিভ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাকে। হ্যাঁ। একই প্রশ্ন মারিয়া মুকাদ্দাস মিষ্টি, আপনার কাছে একই প্রশ্ন যে আমরা শালীনতার মধ্যে চললে কি আমরা আসলে ইফটিজিং বলে, নির্যাতন বলে এখান থেকে দায় মুক্তি হব কিনা নারীরা? অবশ্যই আমি বিশ্বাস করি যে যদি আমরা শালীনতার মধ্যে থাকি, আমরা যদি একটু ভালো পোশাক পরি, এইরকম উলঙ্গ বেহাপানা না করি, তাহলে আমি বলবো 70%, আমি লিখে তো দিতে পারবো, 70% ধর্ষণ ইফটিজিং বন্ধ হয়ে যাবে। সামাজিক অবক্ষয় এবং যাই বলি না কেন 70% বন্ধ হয়ে যাবে যখনই মানুষ এই বাংলাদেশের প্রত্যেকটা নারী, একটা বেশ্যাও যদি বাহিরে বের হয়, সে যদি শালীন পোশাকে এই ইসলামী শরিয়া মোতাবেক যদি একটু ঢোলা ঢালা পোশাক পরে বা হিজাব মেনটেন করে বাহির হয়, তাহলে দেখবেন যে বাংলাদেশ 70% এই ধর্ষণ ইফটিজিং বন্ধ হয়ে যাবে। তারপর বাকি 30%, ধরেন 20% আপনার এই শক্ত আইন প্রয়োগের মাধ্যমে, এবং বাকি 10% ধরেন আপনার সবার মানে জি, নৈতিক শিক্ষা, যে অসংখ্য সামাজিক অবক্ষয় হয়ে গেছে ওইটার জন্য হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ কমেন্টটা দিয়ে শেষ করতে যাচ্ছি। জার্নালিস্ট মোহাম্মদ মমিনুর রহমান তিনি একটি কমেন্ট করছেন, একমাত্র নারীদের পর্দায় থাকার মাধ্যমে এর প্রতিকার পাওয়া সম্ভব। হ্যাঁ, আমরা এটাই বিশ্বাস করি। শুধু পর্দায় নয়, আমাদের শালীনতার মধ্যে থেকে যদি আমরা আমাদের দৃষ্টিগোচর এবং আমাদের দৃষ্টিভঙ্গি যদি বদলাই, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু করা সম্ভব। যারা এতক্ষণ আমাদের আলোচনাটা দীর্ঘ সময় দেখলেন, আপনাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। হয়তো অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হওয়ার চেষ্টা করব। অবশ্যই দৈনিক সকালের বার্তা 24.com পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং এই অনুষ্ঠানটি দেখতে চাইলে আপনি আপনার ফেসবুক পেজে দৈনিক সকালের বার্তা 24.com লিখে সার্চ দিন, ইউটিউব চ্যানেলে সকালের বার্তা লিখে সার্চ দিন, পেয়ে যাবেন আমাদেরকে। কোনো মতামত থাকলে অবশ্যই নিম্নের নাম্বারে ফোন দিবেন, অবশ্যই সেই মতামত দেওয়ার চেষ্টা করব। এই আশা এবং প্রত্যাশা রেখে আগামী দিনের শুভকামনা জানিয়ে সবশেষে একটি কথা বলতে চাই, নিরাপদে থাকুন, নিরাপদে রাখুন, তাহলেই একদিন এই দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।